হ্যালো সবাইকে, আমি শুভশ্রী আর আমার চ্যানেল আমার দিনগুলিতে তোমাদের সবাইকে অনেক স্বাগতম। আজ সকাল সকাল সপরিবারে যাচ্ছি ব্যান্ডেলে ঘুরতে। ব্যান্ডেলের কিছু দর্শনীয় স্থান দেখতেই যাচ্ছি। আমাদের পাড়ার এক কাকু এই ট্রিপটি অর্গানাইজ করেছে। সকাল 8টায় বাস ছাড়লো, আর ওই দূরে দেখা যাচ্ছে দক্ষিণেশ্বরের মা কালীর মন্দির। প্রায় 1.5 ঘন্টার পথ পেরিয়ে পৌঁছালাম আমাদের আজকের প্রথম ডেস্টিনেশন লাহিড়ী বাবার আশ্রমে। এটা হলো ব্যান্ডেলের রাজঘাট এলাকাতে। আমরা তো বাসে এসেছি, তাছাড়াও ব্যান্ডেল স্টেশন থেকে টোটো বা অটোতে খুব সহজেই চলে আসা যায় এই আশ্রমে। এই আশ্রমে রোজ সকাল 10টা থেকে দুপুর 1টা অবধি খোলা থাকে ফর ভিজিটার্স, আবার বিকেলবেলায় খোলে। মহিলাদের জন্য এখানে একটা ড্রেস কোড আছে। পা ঢাকা জামা পরতে হবে আর তার সাথে নিতে হবে স্কার্ফ, কারণ মূল মন্দিরে ঢুকতে গেলে মাথা ঢেকে ঢুকতে হবে। আমি আর বোন তো স্কার্ফ নিয়ে যেতে ভুলে গেছিলাম, তো ওখানেই আশ্রমের বাইরে কিছু লোকাল মহিলারা ওড়না ভাড়া দিচ্ছিল। তাদের কাছ থেকেই মাত্র 10 টাকায় ভাড়া নিয়ে নিলাম। আশ্রমের ভেতরটা খুবই সুন্দরভাবে ডেকোরেট করা। চারিধারে অনেক সুন্দর সুন্দর গাছে ঘেরা। বাইরে এত গরম থাকলেও গাছের ছায়াতে অতটা গরম অনুভূতই হচ্ছে না। আর দেখো, ওইটি একটি টার্কি বার্ড। আমি মনে হয় এই প্রথম দেখছি এই বার্ডটাকে। পেখমটা কি সুন্দর, তাই না? তারপর ধীরে ধীরে এগিয়ে চললাম মেন মন্দিরের দিকে। লাহিড়ী বাবা মানে শ্যামাচরণ লাহিড়ী ছিলেন একজন যোগী, যিনি অনেকের কাছেই পরিচিত কাশী বাবা নামে। ওনার জন্ম হয়েছিল 30শে সেপ্টেম্বর 1828 সালে নদিয়া জেলাতে, কিন্তু পরবর্তীকালে উনি কাশীতেই বসবাস করতেন। বিখ্যাত যোগী মহাবতার বাবাজি ছিলেন ওনার যোগগুরু। আমাদের ভারতের সবচেয়ে পুরনো শিক্ষা, যা হলো ক্রিয়া যোগ, সেটাকে একটা আলাদা মাত্রাতে নিয়ে গেছিলেন ওনার শিষ্যের মাধ্যমে। বিখ্যাত যোগগুরু যোগানন্দ পরমহংসও ছিলেন ওনার এক শিষ্য। এই মূল মন্দিরের স্ট্রাকচারটা হলো বেসড অন হিউম্যান বডি অ্যান্ড ইটস রিলেশন উইথ বাস্তুশাস্ত্র। চারিধারে জল আর মাঝে অবস্থিত মূল মন্দির। এই মন্দিরটি হলো 2 তলার। অনেক দেবদেবীর মন্দির আছে ভেতরে, আর মাঝে হলো লাহিড়ী বাবার মূল মন্দির। মন্দিরের ভেতরে ক্যামেরা অ্যালাউড নয়, তাই তোমাদেরকে মন্দিরের ভেতরটা দেখাতে পারলাম না। মন্দির চত্বরে সর্বধর্ম সমন্বয়ের বার্তা ছড়িয়ে আছে চারিদিকে। এরপরে আমরা এই আশ্রম থেকে ভোগ প্রসাদ নিয়ে কিছুক্ষণ আশেপাশের গ্রামটাকে একটু ঘুরে নিলাম। আমরা যারা শহরে বসবাস করি তাদের জন্য রোজকার এই শহরের কোলাহল যেন মনে হতে থাকে একটা অসহ্যকর শব্দদূষণ। আর ঠিক সেই সময় যদি একটু কিছুক্ষণ বা একটি বেলা এরকম এক পরিবেশে কাটানো যায়, তাহলে কিন্তু মন বা চোখের দুটোরই শান্তি। কি যে অসম্ভব ভালো লাগছে এই আমবাগানের মধ্যে দিয়ে হেঁটে যেতে, কি বলবো। এরপর আমাদের পরের গন্তব্য হলো হংসেশ্বরী মন্দির।
হংসেশ্বরী মন্দির হলো বাঁশবেড়িয়াতে। মা হংসেশ্বরী, যিনি হলেন মা দক্ষিণাকালীরই আরেক রূপ, উনি পূজিত হন এই মন্দিরে। এই মন্দির তৈরির কাজ শুরু করেছিলেন রাজা নৃসিংহদেব রায়, তবে মন্দিরের কাজ শেষ হওয়ার আগেই উনি পরলোক গমন করেন। আর সেই কারণেই মন্দিরের কাজ শেষ হয় 1814 সালে ওনার স্ত্রী রানী শঙ্করী দেবীর দ্বারা। এই মন্দিরের স্ট্রাকচারটা অনেক বেশি ইউনিক লেগেছে আমার কাছে। বাড়ি এসে ইন্টারনেট ঘেঁটে জানতে পারলাম এই মন্দিরের মোট 13টি মিনার আছে, আর প্রতিটি মিনারের মাথায় তৈরি করা হয়েছে একটা প্রস্ফুটিত পদ্মফুলের কুড়ির মতন স্ট্রাকচার। এই মন্দিরের আর্কিটেকচারটা আমাদের হিন্দু শাস্ত্রের তান্ত্রিক মতে তৈরি করা। এই মন্দিরের সেম কমপ্লেক্সে আছে আরও একটা মন্দির, যা হলো অনন্ত বসুদেব মন্দির। আর এই মন্দিরের আর্কিটেকচারাল স্টাইলটা তো আমাদের খুবই পরিচিত, আমাদের বাংলার সে একচালা টেরাকোটার মন্দির। মন্দির দেখে আবার রওনা হলাম পরবর্তী গন্তব্যে, যা হলো ব্যান্ডেল চার্চ। ব্যান্ডেল চার্চে আমি এর আগেও এসেছি একবার, তবে তখন বেশ অনেকটাই ছোট ছিলাম। সেদিন রোববার থাকাতে বেশ ভিড় ছিল চার্চে। অনেক বাইরের রাজ্য থেকেও লোক এসেছিল, সম্ভবত কোনো রিলিজিয়াস সেরিমনি উপলক্ষে। সানডে মাস চলছিল, তাই চার্চের প্রেয়ার হলে প্রথমে ঢুকতে পারিনি। তাই সেই ফাঁকে চার্চের বাকি প্রিমাইসেসটা একটু ঘুরে দেখে নিলাম। এই চার্চের আমার সবচেয়ে পছন্দের জায়গা হলো এই সিঁড়ি দিয়ে একদম চার্চের উপরের অংশে উঠে যাওয়া, আর তারপরে ওখান থেকে ব্যান্ডেল শহরটাকে একটু বার্ডস আই ভিউতে দেখে নেওয়া। আর দেখো, ওই দূরে দেখা যাচ্ছে গঙ্গা। পরে যদিও চার্চের প্রেয়ার হলে ঢুকেছিলাম আমরা, কিন্তু ভিডিওগ্রাফি অ্যালাউড ছিল না, তাই ভেতরের কোনো ছবি শেয়ার করতে পারলাম না। এই চার্চে কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা চলে গেছিলাম একটা টোটো নিয়ে হুগলি ইমামবাড়াতে। তবে এখানে আমি বেশ কয়েকটা ভিডিও তুলেছিলাম, কিন্তু এডিট করতে বসে দেখছি ওগুলো কোনোভাবে ডিলিট হয়ে গেছে। যাই হোক, কিছু ফটোস আর ভিডিওস দিয়ে এডিটিংটা সেরে নিলাম। এবার একটু বলি হুগলি ইমামবাড়ার ব্যাপারে কিছু ইতিহাস। হুগলি নদীর ধারে অবস্থিত এটি হলো শিয়া মুসলিম সম্প্রদায়ের একটি ধর্মীয় স্থল। 1861 সালে হাজী মোহাম্মদ মহসিন, যিনি ছিলেন তখনকার চুঁচুড়ার এক বিখ্যাত ধার্মিক জনসেবক, উনি এই ইমামবাড়িটি তৈরি করেন। এই জায়গাটির বিশেষত্ব হলো এই ঘড়িটি। ওপরে ক্লক টাওয়ারে ওঠারও ব্যবস্থা আছে, তবে আমি আর যাইনি সেখানে। স্ট্রাকচারটার মধ্যে একটি আওয়াদি আর্কিটেকচারাল স্টাইলের ছোঁয়া পাওয়া যায়। এখানে এন্ট্রি ফি লাগে 10 টাকা করে। হাঁটতে হাঁটতে পৌঁছে গেছিলাম গঙ্গার ধারে, আর ওখানেই দেখে নিলাম এই সূর্য ঘড়িটি। সূর্যের রশ্মিগুলো দিনের বিভিন্ন সময়ে যখন এই ঘড়িটির ওপর পড়ে, তখন তার ছায়া দেখে আর কিছু ক্যালকুলেশন থেকে বের করা যায় এক্স্যাক্টলি কটা বাজে। বেশ দারুণ কিছুটা সময় কাটিয়ে এবার বাড়ি ফেরার পালা। এই একদিনের ব্যান্ডেল ভ্রমণ কিন্তু আমার ভীষণই ভালো লেগেছে। তোমরাও যারা কলকাতার আশেপাশে থাকো, একটু গরম কমলে কোনো এক ছুটির দিনে যেতেই পারো কিন্তু এই ট্যুরটা করতে। আজ আসি, খুব শীঘ্রই ফিরবো আরও একটা নতুন ভ্লগ নিয়ে। আর আমার ভ্লগগুলো কেমন লাগছে কমেন্ট করে জানিও কিন্তু। টাটা।